এদিকে নিজেদের গোলায় ছিন্ন ভিন্ন 6 ইসরায়েলের মরদেহ। এদিকে ইয়েমেনের সেনা বন্দরে ইসরায়েলের হামলা পাল্টা হামলায় নিহত 6। এবছর 10 লাখ ড্রোন কিনবে ইউক্রেন। ফের সমুদ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দিব হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড, সিরিয়ায় সাবেক বিচারপতি গ্রেফতার। নিজেদের গোলায় ছিন্ন ভিন্ন ইসরায়েলি 6 সেনার মরদেহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পতাকায় নিজেদের গোলায় উড়ে গেছে 6 ইসরায়েলি সেনা। এতে হতাহত হয়েছে আরও বেশ কয়েকজন। তারা ইসরায়েলের কমান্ডো ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ছিল। শুক্রবার মধ্য গাজায় বুয়েট এলাকায় টার্নেল ভয়াবহ বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। সাংবাদিকদের নিয়ে গাজায় হামাসের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনে গিয়েছিল ইসরায়েলি সেনারা। ইসরায়েলের গণমাধ্যম টার্নেলের রকেট উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনের আধা ঘন্টা আগে সেখানে একটি ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটানো হয়। এরপর এই রকেট উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনে যায় ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে জানা যায় পরিদর্শনের সময় পরবর্তী একটি ভবনে সন্দেহভাজন কিছু উপস্থিতির টের পায় ট্যাঙ্কের সৈন্যরা। এরপর সেখানে গোলা নিক্ষেপ করা হয়। এতে উড়ে যায় ইসরায়েলি 6 সৈন্য। ইহুদিবাদী গণমাধ্যমগুলো আরও জানায় বিস্ফোরণের পরপরই হতহতদের ইসরায়েলি সেনারা গাজার বাইরে নিয়ে যায়। ইসরায়েলি সেনা কমান্ডাররা এই ঘটনাকে ব্যাপক হতাহতের ঘটনা বলে উল্লেখ করেছে। ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরায়েলের পাল্টা হামলা, নিহত 6। ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েকদিন ধরে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। সম্প্রতি হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে 16 জন আহত হওয়ার পর গত শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের অবকাঠামো ধ্বংসের নির্দেশ দেন। শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাল্টা জবাবে ইসরায়েল বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমেনে ইরান সমর্থিত হুতি আন্দোলনের সাথে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হুতি মিডিয়া জানিয়েছে ইসরায়েলি হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা সানা বিমানবন্দরে হামলা চালানোর পাশাপাশি একটি ইয়েমেনের পশ্চিম উপকূলে হোদাইদা, সাফিক এবং রাশ কানিরি বিমানবন্দরে হামলা অবকাঠামোতেও আঘাত করেছে। এছাড়া ইয়েমেনের হেজিরাজ এবং রাস কানির পাওয়ার স্টেশনেও হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের গাজায় হামলার পর থেকে হুতি যোদ্ধারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি স্বার্থ লক্ষ্য করে হামলা করে আসছে। হুতিরা জানায় তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে এই হামলা চালিয়েছে। ইসরায়েলি গাজায় হামলায় এ পর্যন্ত 45,000 নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 1 লাখেরও বেশি বেসামরিক মানুষ। 7 অক্টোবর 2023 সাল তারিখে হামাসের ইসরায়েল আক্রমণের পর এই সংঘাত শুরু হয়। এরই মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হলেও এখনও দুই পক্ষ একমত হতে পারেনি। আগামী বছর 10 লাখ ড্রোন কিনবে ইউক্রেন। গত বছরের 24শে ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ প্রায় 2 বছরের কাছাকাছি পৌঁছালেও কোনো সমাধানের চিহ্ন এখনও দৃশ্যমান নয়। সাম্প্রতিক আক্রমণ ও হতাহতের জেরে দুপক্ষের সময় শক্তি বাড়ানোর দিকে মনোনিবেশ দিয়েছে। এই লক্ষ্যে সদস্য শুরু হওয়া 2024 সালে কমপক্ষে 10 লাখ ড্রোন কিনবে ইউক্রেন। শুক্রবার 1 জানুয়ারি দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য দেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা ইউনিসেফের দেওয়া এক কলামে বেরুস্তরফ বলেছেন 2024 সালে কমপক্ষে 10 লাখ ড্রোন কেনার পরিকল্পনা করেছে ইউক্রেন। প্রথমবারের মতো ড্রোনের বাস্তব প্রয়োজনীয়তা অনুমোদন করে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে প্রথম চালানের ফার্স্ট পারসন ভিউ ড্রোনের রাডার দিয়েছে বলেও জানান মন্ত্রী। ইমেরভ বলেছেন কার্যত রস কম খরচে কেনাকাটা ও যুদ্ধের জন্য পর্যাপ্ত সংখ্যক যন্ত্রাংশ তৈরিতে কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধক্ষেত্রে প্রয়োগের জন্য স্পষ্ট মানদণ্ড ও নীতিমেলার অভাবের কারণে এতদিন ইউক্রেন এএপি নেভি বলেও জানান মন্ত্রী। আরও বলেছেন সেনাবাহিনীর যা প্রয়োজন সেটাই কিনা উচিত ইউক্রেনের। ইতিমধ্যে এর কার্যকারিতা প্রমাণ করেছে। বছরের শেষ সপ্তাহে রুশ ইউক্রেন হামলা নতুন মোড় নিয়েছে। বিস্তৃত আন্তঃসীমান্ত হামলায় কয়েক দিনের ব্যবধানে দুপক্ষে কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যুদ্ধে ঘি ঢেলে ফের সমুদ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া।
প্রায় 1 মাস গতকাল সমুদ্রের দিকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি বলে জানিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন, শুক্রবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটেছে। তবে এই ক্ষেপণাস্ত্র কত দূর পর্যন্ত উড়ে গেছে তা এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানায়নি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করেছে। তবে আরও অন্য কোনো বিস্তারিত কোনো তথ্য আছে কিনা সে বিষয়ে জানায়নি। গত 18 ডিসেম্বর উত্তর কোরিয়া তাদের সবথেকে অত্যাধুনিক অস্ত্রের অন্যতম সলিফ্রুট ফুয়েল চালিত ডং-18 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এরপর দেশটির পক্ষ থেকে টাইম প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা। হোয়াং-18 ক্ষেপণাস্ত্রটির নির্মাণ কৌশল এমন যে এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম। শুক্রবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ার সমুদ্র সীমায় উত্তেজনা অঞ্চলে বেশ পশলা কামানের গোলা নিক্ষেপ করে উত্তর কোরিয়া। জবাবে দক্ষিণ কোরিয়াও বাধ্য হয় একই জায়গায় একই ধরনের সামরিক মহড়া পরিচালনা করে। সাম্প্রতি দিনগুলোতে উত্তর কোরিয়া তাদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতির মতো উত্তেজনায় বক্তব্য দিচ্ছে। সপ্তাহের শুরুতে দেশটির নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে তাদের প্রধান শত্রু বলে অভিহিত করেন এবং তারা কোনো উস্কানি দিলে তাদেরকে চিহ্নিত করে দেওয়া হবে বলে হুমকি দেন। বিশ্লেষকরা বলেছেন, খুব সম্ভবত কিম আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে এই শত্রুভাবাপন্ন পরিস্থিতি অবনতি ঘটাবেন। এর মধ্য দিয়ে দৃষ্ট অচল অবস্থার মাধ্যমে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়তি সুবিধা পেতে চেষ্টা চালাবেন। একই সঙ্গে এপ্রিলে অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের নির্বাচন ও নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলেও প্রভাবিত করার চেষ্টা করবেন কিম। ডিসেম্বরের শেষের দিকে ক্ষমতাসীন দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক কিম তার ভাষায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংঘাতমূলক পদক্ষেপের মোকাবেলায় তার দেশের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারকে আরও সম্প্রসারিত করা এবং বাড়তি গোয়েন্দা স্যাটেলাইট পক্ষকে পাঠানোর অঙ্গীকার করেন। হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড, সিরিয়ার সাবেক বিচারপতি গ্রেপ্তার। সিরিয়ার মোহাম্মদ কনজো হাসান নামে এক সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে। দাবি করা হচ্ছে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার বিরুদ্ধে অভিযোগ 1 মিনিটেরও কম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করে দিতেন তিনি। এ সময়ের মধ্যেই তিনি মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিতেন। এভাবে সামরিক বিচারালয়ে হাজার হাজার বিদ্রোহীদের মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি। এছাড়া তিনি যেসব বন্দীদের মৃত্যুদণ্ড দেননি তাদের স্বজনদের কাছ থেকে $150 বিলিয়ন বেশি টাকা নিয়েছেন। সিরিয়ার মানবাধিকার কমিশন বলছে, সাবেক বিচারপতি মোহাম্মদ কানজো হাসানকে টারতাস অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়। এই বিচারপতির সঙ্গে আরও 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই বিচারপতির সহযোগী বলে জানা গেছে। সিরিয়ার টায়ার মনিটর সংস্থা জানিয়েছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের আমলে হাজার হাজার বিরোধীদের গ্রেপ্তার করা হয় এবং তাদের জেলে আটকে রেখে নির্মম নির্যাতন করা হয়। বহু মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নতুন করে এসে সাবেক আমলের হত্যাকারীদের আটক করতে শুরু করেছে। সিরিয়ার অন্যতম কুখ্যাত জেলের নাম সিডনারা। নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার জন্য পরিচিত এই কুখ্যাত জেল ছিল আসাদের তৈরি। সেখানে বিদ্রোহীদের ঢুকিয়ে নির্যাতন চালানো হতো। রাজধানী দামেস্ক থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত ছিল এই জেল। 2011 সাল থেকে এই জেলে অন্তত 30,000 মানুষকে বন্দী রাখা হয়েছে বলে বিশ্লেষকদের বক্তব্য। তার মধ্যে মাত্র 6,000 ব্যক্তি পরে ছাড়া পেয়েছেন। অধিকাংশ মানুষ এখনও নিখোঁজ। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত সিরিয়ার মিলিটারি ফিন্ড কোন বা সেনা আদালতের প্রধান ছিলেন কানজো। 2011 সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। এরপর গোটা সিরিয়ার সেনা আদালতের প্রধান হিসেবে পদোন্নতি হয় তার। অভিযোগ, এ সময় 1 মিনিটেরও কম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করে দিতেন কনজো। এ সময়ের মধ্যেই তিনি মৃত্যুদণ্ডের আদেশ দিতেন, অর্থাৎ কার্যত বিনা বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হতো বিদ্রোহীদের।